নমস্কার, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এখন বসে আছি বেনারসের ঘাটে। কালকে কুম্ভ মেলায় স্নান করেছি, সেই স্নানের কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। বেনারসের ঘাটে বসে কেন করছি, কেন ওখানে করিনি, তার কারণ ওখানে বসে বা ওখানে দাঁড়িয়ে কোনো ভিডিও করার সম্ভাবনা সামান্যতম ছিল না। যে প্রচণ্ড ভিড়, যে প্রচণ্ড শ্রদ্ধাবান মানুষদের একটা সমুদ্র, তার মধ্যে দাঁড়িয়ে কোনো ভিডিও করা আকাশ কুসুম কল্পনা মাত্র। যাই হোক, ভগবানের অশেষ কৃপায় এখন কাশী বিশ্বনাথ মন্দিরের যাওয়া সম্ভব হয়নি যদিও, কারণ প্রচণ্ড ভিড় আর আমার শরীরও ভালো না, আমার গলা শুনে বুঝতে পারছেন। তবু আমার ইচ্ছা যে কালকে বা পরশু দিনের আমাদের কাশী বিশ্বনাথের দর্শনের আগের মুহূর্ত পর্যন্ত যে কিভাবে আমরা এই কুম্ভ মেলায় স্নান করলাম সে বিষয়ে সামান্য কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার সঙ্গে রয়েছে নন্দিনী রয়েছে আমার সাথে। আমি জানি না কতটুকু আমার ভয়েস এখানে আসছে, কতটুকু কি হচ্ছে। সবার আগে আপনারা একটু দর্শন করে নেবেন এই বেনারসে। আমি কিছু ভিডিও ক্লিপিংস এখানে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, তো খুব লাস্ট মোমেন্টে আমাদের প্ল্যানিং হলো যে আমরা যাব, আমরা কুম্ভ মেলায় স্নান করব। একদম দুপুরবেলা প্ল্যানিং করেছি আর রাত্রেবেলা ট্রেন ধরে শিয়ালদা থেকে যাব, এরকম একটা প্ল্যানিং। কিন্তু দুর্ভাগ্যবশত জেনারেল টিকিট কেটেছিলাম আমরা, এবং শিয়ালদা থেকে ট্রেনে ওঠার কোনো সম্ভাবনা ছিল না, প্রচণ্ড ভিড়, আমরা উঠতে পারিনি। তারপরে হাওড়া গেলাম এবং হাওড়া থেকে সকালবেলা ট্রেন ধরে আমরা সারা রাত লাইন দিয়েছিলাম। আমরা কটা থেকে লাইন দিয়েছিলাম নন্দিনী? তো 1টা থেকে আমরা লাইন দিয়েছিলাম রাত্রেবেলা। তো ভোরবেলা 8টা নাগাদ ট্রেন ছাড়লো, হ্যাঁ সকাল 8টায় ট্রেন ছাড়লো। তো ট্রেনে করে আমরা পৌঁছালাম প্রয়াগরাজ। তখন কটা বাজে? তো রাত্রি 2:30-3টে নাগাদ আমরা প্রয়াগরাজে পৌঁছালাম। প্রচণ্ডভাবে ভিড়, এবং দীনদয়াল উপাধ্যায় যার নামা গেছিল মোগল সরাই, সেখান থেকে যে রাস্তাটা 2 ঘন্টা বা 2.5 ঘন্টায় কভার করার কথা, সেটা নিয়ার অ্যাবাউট 7.5 ঘন্টা নিয়েছে ট্রেন। তো যাই হোক, আমরা পৌঁছালাম ভগবানের অশেষ কৃপায়। এবং এই যে লেটটা যদি ট্রেনটা না করতো, হ্যাঁ, তাহলে আমি এখানে বসে আপনাদের কাছে ভিডিও বানাতে পারতাম না। কেন, সেটাই আপনাদের কাছে বলতে চাই। আপনারা দেখেছেন যে আমার গলার অবস্থা খুব খারাপ, কাশি হয়েছে, এজন্য ক্ষমা চাইছি। কিন্তু এই যে একটা দিব্য এক্সপিরিয়েন্স, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না, এই জন্যই ভিডিওটা করা, আর কিছু না। তো যাই হোক, যেটা বলছিলাম, ট্রেন লেট করলো এবং সেখান থেকে আমরা অটো করে, সৌভাগ্যবশত একটা অটো পেয়ে গেছিলাম, এবং অটো ড্রাইভার মানুষটিও খুবই ভালো ছিল। তিনি একদম গঙ্গার ঘাটে যতটা কাছে যাওয়া যায় ততটা আমাদের ছেড়ে দেন। আপনারা যদি আসেন, আমার এই পরবর্তীকালে যদি আসেন, তখন হয়তো কাজে লাগতে পারে আমার এই কথাগুলো। আপনারা কীভাবে আসবেন, কোথা থেকে ট্রেন ধরবেন, কারণ আমি কোনো ট্রাভেল ব্লগার তো নই, যেটুকু আমার এক্সপিরিয়েন্স সেটাই শেয়ার করছি। তো যাই হোক, আমরা সেখানে পৌঁছালাম এবং সেখান থেকে আমরা লাইন দিলাম স্নানের জন্য। লাইন বলতে আলাদা কিছু নয়, জনসমুদ্র, মানুষের সমুদ্র। যেই সমুদ্রের মধ্যে আপনি যদি প্রবেশ করে যান এবং তারপরে যদি আপনি মনে করেন যে আপনি এখান থেকে আর যেতে সাহস পাচ্ছেন না, আপনার ক্ষমতা নেই আপনি এখান থেকে বেরোবেন, এটা অসম্ভব। তাই জন্য যদি মনের জোর থাকে এবং শরীরে প্রচণ্ড রকম প্রেশার নেওয়ার ক্ষমতা থাকে, তাহলেই এই লাইনে দাঁড়াবেন। যাই হোক, তো আপনারা আসুন অবশ্যই কুম্ভমেলা। এই সুযোগ আর আসবে না 144 বৎসরে, আমাদের পরবর্তীকালের প্রজন্ম এই সুযোগ আর পাবে না। তো যাই হোক, লাইন দিয়ে যখন সেই জনসমুদ্রে প্রবেশ করলাম, তারপরে এটা সৌভাগ্যবশত বলবো কি দুর্ভাগ্যবশত আমি জানি না, আমাদের সঙ্গে একটি ভাই ছিল সুব্রত, তার মোবাইলটা হারিয়ে যায়। তো যাই হোক, সেই মোবাইলটা খোঁজার জন্য আমাদের কিছুটা লেট হয়। তথাপি আমরা সেখানে প্রবেশ করি, এবং সেইখানে প্রবেশ করা মাত্র আমরা নিজেরা এটা অনুভব করি যে কত বড় বোকামি আমরা এখানে ঢুকে পড়েছি। সেই যে প্রচণ্ড প্রেশার, সেই ভয়ানক প্রেশার, এটাকে ভাষায় বর্ণনা করা যায় না, আমি বর্ণনা করতে পারবো না। এখানে গভর্নমেন্ট বা পুলিশের কোনো দোষ আমি দেখি না, কারণ এত কোটি কোটি মানুষ, কয়েক কোটি মানুষ, এদেরকে সামলানো কোটি কোটি পুলিশ দিলেও সম্ভব হতো না। আর গভর্নমেন্টের পক্ষে যতটা করা সম্ভব গভর্নমেন্ট করেছে। গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে, কারণ গাড়ি ঘোড়া থাকলে জ্যাম হবে রাস্তাঘাটে, আর অনেকটা রাস্তা আপনাদের হেঁটে গিয়ে তবেই স্নান করতে হচ্ছে। যাই হোক, তো আমরা যখন সেখান দিয়ে যাচ্ছি, সেই গঙ্গাঘাটে স্নান করতে যাচ্ছি, সৌভাগ্যবশত আমরা একটা ডান দিকের মোড় পাই এবং সেখান থেকে আমরা একটু সাইডে বেরিয়ে যাই। যদি ওই সাইডে না বেরোতাম তাহলে কী যে হতো সেটা আমি জানি না। তো আমরা অন্যান্য যারা ভক্ত মানুষ যারা ছিলেন তাদের মতো আমরাও এটা ভাবছিলাম
যে যত বেলা বাড়বে তত বেশি ভিড় হবে, তত বেশি ভিড় বাড়তে থাকবে, তাই যত আগে বাড়া যায় স্নানটা সেরে নিতে হবে। তো দুটো কারণ, 1 নম্বর হলো আমাদের ট্রেন 7 ঘন্টা লেট, এবং 2 নম্বর হলো আমার ভাই সুব্রতর মোবাইল হারিয়ে যাওয়া। এই দুটো কারণের জন্য আমরা ওই ভিড় থেকে কিছুটা আলাদা হয়ে যেতে পারি এবং এখানে ওয়েট করি। এই সময়টার মধ্যেই হয়তোবা, আমি জানি না আপনারা যারা নিউজে দেখেছেন যে অনেকে মারা গেছেন দুর্ভাগ্যবশত, সেই ঘটনাগুলো এই সময়ই হয়েছে বলে আমার ধারণা। যদিও আমার চোখের সামনে হয়নি বা কিছু হয়নি, কিভাবে মারা গেছেন সেগুলো অত কিছু আমি জানি না। তবে ওই আমরা যে দাঁড়িয়ে যাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করার পর ওখানে ভিড়টা কেমনভাবে জানি হঠাৎ করে ফাঁকা হয়েছে, হঠাৎ করেই। এবং তারপরে আমরা ব্রহ্ম মুহূর্তে সেই স্নানে যাই একজন করে। আপনারা যারা আসছেন দয়া করে লাগেজ নিয়ে ওই ভিড়ের মধ্যে প্রবেশ করবেন না। আমরা ওই ভুল করার চেষ্টা করেছিলাম। অবশ্যই দলগতভাবে যাবেন, একা যাবেন না। সিকিউরিটি অবশ্যই রয়েছে, কিন্তু এই কোটি কোটি মানুষের মধ্যে আলাদাভাবে আপনাকে সিকিউরিটি দেওয়া গভর্নমেন্ট বা পুলিশ কারোর কাছে সম্ভব না। এটা চিন্তা করাও বিলাসিতা, এবং আপনি যদি এক্সপেক্ট করেনও সেটাও বোকামি। কোটি কোটি লোক জাস্ট বর্ণনা করা যায় না, ভাষায় বর্ণনা করা যায় না। যাই হোক, তো সেই ভিড়টা ফাঁকা হয়ে যাওয়ার পরে আমরা প্রথমে আমার আকার স্যার তিনি এসেছিলেন আমাদের সঙ্গে, তিনি গিয়ে স্নান করে আসলেন। দুর্ভাগ্যবশত তার জুতোটা হারিয়ে গেল সেখানে, এবং তিনি এসে আমাদের ড্রেস এবং জুতো ইত্যাদি পাহারা দিলেন। তারপরে আমি আর নন্দিনী গেলাম সেখানে স্নান করতে, এবং স্নান করলাম। তারপরে আমার ভাই সুব্রত, তার স্ত্রী ইতি এবং তার সন্তান সোনু, 3 জন মিলে সেখানে গিয়ে স্নান করলো। তো ভালো মতোই স্নান হয়েছে, ভগবানের অশেষ কৃপা। যদি ট্রেনটা লেট না করতো আর সুব্রতর মোবাইল না হারাতো, তাহলে ওই ভিড়ের মধ্যেই আমরা প্রবেশ করতাম, এবং তারপরে যে কী হতো সেটা স্বয়ং ভগবানই জানেন, স্বয়ং বিশ্বনাথই জানেন, এবং হতে পারে তিনি হয়তো আমাদের রক্ষা করলেন। তো তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা কিছু হালকা করে খাওয়া দাওয়া করে সেখান থেকে ট্রেন ধরে আপাতত ভোর 4টের সময় আমরা বেনারস এসে পৌঁছেছি। ট্রেন ছিল দুপুর 3টের সময়, ট্রেনটা ছাড়ার কথা ছিল সন্ধ্যে 6টার সময়, এবং 9টার মধ্যে হরিদ্বার বেনারস পৌঁছে যাওয়ার কথা ছিল। তো সেই ট্রেনটা ছাড়লো রাত্রি 11টার সময়, এবং আমরা পৌঁছালাম ভোর 4টের সময়। বেনারসে কোনো রুম ফাঁকা নেই। একটা অটো ড্রাইভার দাদা খুব ভালো মানুষ ছিলেন, তিনি খুঁজে আমাদের জন্য একটা রুম ব্যবস্থা করে দিয়েছেন, যেটা যদিও 2 বেডের, কিন্তু আমরা বলে করে সেখানে 5 জন থাকার ব্যবস্থা করেছি। তো যাই হোক, সেখানে আমরা আছি আপাতত। এবং বেনারস থেকে মন্দির থেকে বেরিয়ে আমার শরীরের অবস্থা খুব খারাপ বলে আমি আর সাহস করতে পারলাম না যে এরপরে বেনারসে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে বাবাকে দর্শন করবো এবং অন্নপূর্ণা মন্দিরে প্রসাদ পাবো, কালভৈরবে পুজো দেবো। আমার কাছে এই সাহসটা আর হচ্ছে না। প্রচণ্ড ভিড়, কিন্তু সুব্রত গেছে, স্যার গেছে, ইতিও গেছে, তাদের ছেলেও সোনুও গেছে। কালকে রাত্রেবেলা গত 3-4 দিন রাত্রে একবারই ঘুমায়নি। এই জন্য 4টের সময় যখন কালকে হোটেলে ঢোকার আগ পর্যন্ত আমার রীতিমতো মাথা ঘুরছিল। আমার পক্ষে আর যাওয়া সম্ভব ছিল না। আমি এই 4টে থেকে জাস্ট আগে, এখন কটা বাজে 12টা 12:30 বাজে এখন। তো আমরা 10টার দিকে ঘুম থেকে উঠলাম। নন্দিনী যায়নি, নন্দিনী যেতে পারতো, কিন্তু আমার জন্যই নন্দিনী আর যায়নি। তো যাই হোক, আমরা বেরিয়ে তারপরে একটু হালকা করে খাওয়া দাওয়া করে এই গঙ্গার ঘাটে এসে নিজেরাই একটুখানি প্রণাম করলাম দেবী গঙ্গাকে। হর হর মহাদেব। এখানে সামনে ছোট একটি মন্দির রয়েছে, সেখানেও ভগবান স্থাপিত। আমরা সেখানেই ভগবানকে প্রণাম করলাম। এর বেশি আর কিছু করার নেই, আর আমাদের পক্ষে ভিড়ের মধ্যে যাওয়া সম্ভব না। যাই হোক, এই হলো আমার এক্সপিরিয়েন্স কুম্ভ মেলার দর্শন। জন্মান্তরের অশেষ পুণ্য বলে এই মহাক্ষণের সাক্ষী হতে পারলাম। এ মহা সৌভাগ্য। কালকে যখন স্নান করলাম, স্নান করার পরে স্নান করার আগ পর্যন্ত মনে হচ্ছে কি প্রচণ্ড ঠান্ডা। আমার একটু গলা বসেছে, স্বাভাবিক, কারণ আমার ঠান্ডা লাগার ধাঁচ আছে। স্বাভাবিকভাবে নন্দিনী খুব সুস্থ রয়েছে, নন্দিনীর কোনো অসুবিধা হচ্ছে না, এবং অন্যান্য সবাই সুস্থ রয়েছে। আমার শরীরটা আগে থেকেই খারাপ ছিল, আগের ভিডিও যখন করেছিলাম আপনারা জানেন। তো আমরা আপাতত সবাই সুস্থ আছি, এমনি কোনো অসুবিধা নেই। শারীরিক একটা তো থাকবেই। আমার একটু গলা বসেছে, আমি ওষুধ খাচ্ছি, এর বেশি কিছু নয়। তো এই মন্দিরেই বাবাকে প্রণাম করলাম, এই মাটিতেই প্রণাম করলাম। এই পুরো ক্ষেত্রটাই মহাক্ষেত্র, এর কারণ প্রতিটা কণাতেই ভগবান শিবের অবস্থান। তন্ত্রে ভগবান শিব পার্বতীকে যে তন্ত্র জ্ঞান প্রদান করেছিলেন, সেটাই বেনারসের মাটিতে বসেই করেছিলেন। যাই হোক, সেই মহাপুণ্য ক্ষেত্রতে এখন আমরা বসে রয়েছি। এর অনুভব আলাদাই। আর কুম্ভ মেলা স্নানের অনুভব, ভগবানের প্রতি অশেষ ধন্যবাদ, পিতৃপুরুষাদের অশেষ আশীর্বাদ,
যে আমরা এই স্নান করতে পারলাম এবং সৌভাগ্যবশত সুস্থ রয়েছি। হর হর মহাদেব, জয় শিবশম্ভু। এখনও 2টো ডেট বাকি রয়েছে, 2টোই তো না 3টে, 2টো বা 3টে ডেট মনে হয়। একটা বোধহয় 3 তারিখে, একটা 12 তারিখে, একটা 26 তারিখে। হ্যাঁ 3 তারিখে একটা রয়েছে, 12 তারিখে একটা রয়েছে আর 26 তারিখে একটা রয়েছে। 3টে স্নানের ডেট রয়েছে। বাকি প্রতিদিনই স্নান করা যায়। আপনারা যারা এখনও স্নান করেননি এবং স্নান করতে চান তারা আসতে পারেন, স্নান করতে পারেন, কিন্তু কিছু সিকিউরিটি মাথায় নিয়ে আসবেন। আর একদম ছোট বাচ্চাদের না আনাটাই বেটার বলে আমার পার্সোনালি মনে হয়, কারণ লাইফ রিস্কের ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, এই হলো বক্তব্য। আমি কোনো ট্রাভেল ব্লগার তো নই, আর গলার অবস্থা এত খারাপ যে আমি ভাবছিলাম কোনো ভিডিও বানাতে পারবো না, কিন্তু এরকম একটা মহাক্ষেত্রে বসে এরকম একটা মহা স্নান করার পর মানে কিছু বলার লোভটা সামলাতে পারছিলাম না, আর কিছু নয়। তাই জন্য চেষ্টা করলাম। আমি জানি না কতটুকু আমার ভয়েস এসছে, কতটুকু এসছে, কারণ চারিদিকে শুধু হর হর মহাদেব, জয় শিবশম্ভু আর হর হর গঙ্গে এই বাণীতে ভরপুর। তার মধ্যে বসে আমার অ্যাকচুয়ালি যে ভিডিও করার মোবাইল সেটা নিয়ে আসাও হয়নি। আমি নন্দিনীর মোবাইলটা কিছু সময়ের জন্য ধার নিয়ে সেই ভিডিও বানাচ্ছি। হর হর মহাদেব, জয় শিবশম্ভু। সবাই ভালো থাকুন, সবাই সুখে থাকুন। জয় সনাতন, জয় সনাতনী।